হোম স্টাডি 24x7 পেজে সবাইকে স্বাগত জানিয়ে আমরা নিট প্রিপারেশন সিলেবাস ওয়াইজ বায়োলজি প্রথম টপিকে সেকেন্ড ইউনিট নিয়ে চলে এসেছি। অর্থাৎ আগের দিন আমরা পড়েছিলাম হোয়াট ইজ লিভিং ইন দ্য ফ্রম দ্য চ্যাপ্টার 1 দ্য লিভিং ওয়ার্ল্ড। আজকে আমরা পড়ব লিভিং ওয়ার্ল্ড। তো চলো আমরা টপিক 2 ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করি। First of all, what is diversity? There are several organisms, some we can see, some we can't see in our world. So, diversity মানে বিভিন্ন প্রকারের আমরা প্রচুর অর্গানিজম দেখতে পাই, যাদেরকে কিছু আমরা খালি চোখে দেখতে পাই, কিছুকে আমরা খালি চোখে দেখতে পাই না। তো এই যে ডাইভার্সিটিকে আমরা এই বায়োলজিক্যালি যে ডাইভার্সিটি আমরা দেখতে পাই, এই যে এত রকমের বায়োলজিক্যাল অর্গানিজম আমরা দেখতে পাচ্ছি, তাকে আমরা বায়োডাইভার্সিটি বলছি। বায়োডাইভার্সিটি দ্য ভাস্ট অ্যারে অফ স্পিসিস অফ মাইক্রো অর্গানিজম, algae, fungi, plants and animals occurring on the earth, either in the terrestrial or aquatic habitat and the ecological complexes of which they are part. অর্থাৎ পৃথিবীতে কিন্তু বিভিন্ন রকমের স্পিসিস আমরা দেখতে পাই। যেরকম আমরা মাইক্রো অর্গানিজম, মাইক্রো কথাটির মানে সূক্ষ্ম, অর্গানিজম জীব, সূক্ষ্ম মানে খালি চোখে ছোট, খালি চোখে যাদেরকে আমরা দেখতে পাই না, যেমন অ্যালগি, ফাঙ্গি, প্ল্যান্টস, অ্যানিমাল। তো খালি চোখে দেখতে পাই না, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া। এছাড়াও অ্যালগি মানে শৈবাল, ফাঙ্গি মানে ছত্রাক, প্ল্যান্টস উদ্ভিদ অ্যান্ড অ্যানিমালস প্রাণী। এই সমস্ত কিছু নিয়ে যারা আমাদের আর্থে রয়েছে, ইন দ্য টেরেস্ট্রিয়াল মিনস, টেরেস্ট্রিয়াল মানে স্থলে অথবা অ্যাকোয়াটিক অর্থাৎ জলে, স্থলে বা জলে যে কোনো সিস্টেমে কিন্তু আমরা বিভিন্ন রকমের অর্গানিজমকে দেখতে পাচ্ছি। এই টোটাল অর্গানিজমকে নিয়ে তৈরি হয়েছে বায়োডাইভার্সিটি, এবং এক একটা অর্গানিজম কিন্তু এক এক রকমের। এই টোটালটাকে নিয়ে তৈরি হয়েছে বায়োডাইভার্সিটি। ডাইভার্সিটি রেঞ্জেস ফ্রম ম্যাক্রোমলিকুলস টু বায়োমস। ডাইভার্সিটি কিন্তু এই যে বিচ্ছিন্নতা, এই যে বিভিন্নতা, গাছপালা, পশু পাখি, এত রকমের স্পিসিসের যে বিভিন্নতা, সেটা কিন্তু কোনো ম্যাক্রোমলিকিউলস থেকে বায়োমস অর্থাৎ বিভিন্ন ম্যাক্রো মানে বৃহদাকার অণু থেকে শুরু করে বায়োমলিকিউলস অর্থাৎ বিভিন্ন জীবজ পদার্থ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এই বায়োডাইভার্সিটি কিন্তু তিনটে লেভেলে করা যেতে পারে। একটা দেখতে পাওয়া যায় স্পিসিস লেভেলে, একটা দেখতে পাওয়া যায় ইকোসিস্টেম ডাইভার্সিটি। তাহলে আমরা যেটা পড়লাম, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, ডাইভার্সিটি মানে বিভিন্ন রকম বা বিভিন্নতা। এর মধ্যে কিছু অর্গানিজম রয়েছে, there are also several organisms that you cannot see with your naked eye, but they are all around you. আমরা খালি চোখে দেখতে পাই না ভাইরাস, ব্যাকটেরিয়া, কিন্তু প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস, ব্যাকটেরিয়া সবসময় আমাদের চারপাশে রয়েছে। আমরা এক পাশ থেকে আরেক পাশে যদি হাত সরিয়ে দিই, প্রায় কয়েক হাজার ব্যাকটেরিয়া বা ভাইরাস সরে গেল, কিন্তু আমরা সেটা যেহেতু দেখতে পাই না, তাই আমরা উপলব্ধি করতে পারি না। ইভেন আমাদের বডির ভিতরেও কিন্তু কিছু ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমাদের ডাইজেশন অর্থাৎ পরিপাকে সাহায্য করে, কিন্তু আমরা তাদেরকে খালি চোখে দেখতে পাই না। তো সেটাই হচ্ছে ডাইভার্সিটি। যে ভাবো তো, এই বিশ্বে, ওয়ার্ল্ডে কত রকমের অর্গানিজম রয়েছে, কেউকে খালি চোখে দেখতে পাচ্ছি, কেউ আছে অথচ বুঝতে পারছি না। যেমন কিছু ভাইরাস রোগ সৃষ্টি করে, কিন্তু তাও আমরা টের পাচ্ছি না যে কে করছে, অথচ রোগটা আমার হয়ে গেল। সো দিস ইজ দ্য ডাইভার্সিটি। ডাইভার্সিটি মিনস ডাইভার্সিফিকেশন অফ আর্থ। এই বায়োডাইভার্সিটি কিন্তু বায়োলজি বলতে সেখানে আমাদের পৃথিবীতে স্থল, জল, টেরেস্ট্রিয়াল, অ্যাকোয়াটিক, এয়ার, এই যে তিনটে মাধ্যম, সেখানে কিন্তু প্রচুর অর্গানিজম তাদের নিজস্ব লাইফ সাইকেল, জীবনচক্র সম্পন্ন করে চলেছে। এই সমস্তটাকে নিয়ে তৈরি হয়েছে ডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটি। এই ডাইভার্সিটি কিন্তু শুধুমাত্র জাস্ট বহিরাকৃতি কারণের জন্য হয়নি, যে একটা স্পিসিসকে বাইরে থেকে এরকম দেখতে বা তার স্পিসিস, তার সাইজ এরকম, সেটা শুধু নয়। এটা কিন্তু আরও ভিতরে ম্যাক্রোমলিকিউলস থেকে শুরু করে বায়োমলিকিউলস, ম্যাক্রোমলিকিউলস মানে কিছু বড় জৈব অণু থেকে শুরু করে বিশালাকৃতি জৈব অণু পর্যন্ত এই
চেঞ্জটা কিন্তু দেখা যায়। শুধু এখানেই নয়, চেঞ্জ এই ডাইভার্সিটি লেভেল কিন্তু শুধু বহিরাকৃতিতে হয় না, যেটা হয় যে 3 রকমের হয়, 3টে লেভেলে হতে পারে। একেবারে চলে যাওয়া যেটা জেনেটিক ডাইভার্সিটি অর্থাৎ জিন লেভেলে, একটা স্পিসিস ডাইভার্সিটি যেটা স্পিসিস লেভেলে, অ্যান্ড একটা ইকোসিস্টেম ডাইভার্সিটি যেটা ইকোসিস্টেম লেভেলে। সেই 3টে ডাইভার্সিটি নিয়ে আমরা আলোচনা করব। সো ফার্স্ট আমরা একটু জেনেটিক ডাইভার্সিটি এবং স্পিসিস ডাইভার্সিটি ব্যাপারটা একটু বুঝি, তার সাথে তো রয়েছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। Genetic diversity refers to the diversity of gene within a species. তাহলে একই স্পিসিস, ধরো সাপোজ একটা নির্দিষ্ট স্পিসিস, আমি ইঁদুর প্রজাতির কথা বলছি, ইঁদুর একটা নির্দিষ্ট প্রজাতি, নির্দিষ্ট একটা স্পিসিস। সেই ইঁদুর স্পিসিসের মধ্যে কারুর জিনের কোনো ডাইভার্সিটি দেখা গেল, কারোর একটা জিনের কোনো নিউক্লিওটাইডের কোনো চেঞ্জ দেখা গেল, থ্রু সেটা মিউটেশন হতে পারে। তো এই ডাইভার্সিটি কিন্তু পার্টিকুলার স্পিসিসের মধ্যে হচ্ছে, উইদিন আ স্পিসিস। তাহলে জেনেটিক ডাইভার্সিটি রিফার্স টু দ্য ডাইভার্সিটি অফ জিনস, অর্থাৎ জিনের মধ্যে ডাইভার্সিটি হচ্ছে। জিন কোথায় থাকে? জিন থাকে ডিএনএ থেকে। ডিএনএটা কি নিয়ে তৈরি হয়? ডিএনএ নিয়ে তৈরি হয় ক্রোমোসোম, এবং সেই ডিএনএর মধ্যে থাকে জিন, এবং এই সমস্ত ক্রোমোসোম থাকে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে এই জিন লেভেলে কোনো পরিবর্তন হলে, এবং সেটা যদি একটা পার্টিকুলার স্পিসিসের অন্তর্গত হয়, then that is called genetic diversity. But in case of species diversity refers to the vast number of different species in a particular area. অর্থাৎ স্পিসিস ডাইভার্সিটি মানে হচ্ছে যে একটা পার্টিকুলার এরিয়ায় স্পিসিসের মধ্যে ডাইভার্সিটি দেখা যাচ্ছে। ইঁদুর এক ধরনের প্রজাতি, বা বাঘ ভালুক এক ধরনের প্রজাতি। তো এই বা ইঁদুর, ছুঁচো, এরা এক এক ধরনের প্রজাতি। তাহলে এই স্পিসিসের মধ্যে যে চেঞ্জটা হচ্ছে, এক স্পিসিস টু স্পিসিস আমি তাকে আইডেন্টিফাই করছি কি করে, তার মধ্যে যে চেঞ্জটা এসছে, দিস চেঞ্জ ইজ কল্ড স্পিসিস ডাইভার্সিটি। তাহলে জেনেটিক ডাইভার্সিটি আমি বললাম একটা পার্টিকুলার স্পিসিসের মধ্যে পার্টিকুলার কোনো জিনে কোনো ডাইভার্সিটি হচ্ছে, বাট স্পিসিস ডাইভার্সিটি কোনো একটা কোনো অনেকগুলো স্পিসিসকে যে আমরা আলাদা করতে পারছি, তাকে আইডেন্টিফাই করতে পারছি, সেটা কি দেখে? তার মধ্যে দুজনের মধ্যে কিছু চেঞ্জ দেখে, পরিবর্তন দেখে, দুজনে একরকম নয় সেটা দেখে। কি বেসিসে তারা একরকম নয়, সেটাই হচ্ছে ডাইভার্সিটি। তাহলে চলো এবার আমরা নেক্সট পয়েন্টে যাই। জেনেটিক ডাইভার্সিটি রিলেটেড টু দ্য নাম্বার অফ জিন ইন আ পার্টিকুলার পপুলেশন। স্পিসিস ডাইভার্সিটি রিলেটেড টু দ্য নাম্বার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ স্পিসিস ইন আ পার্টিকুলার এরিয়া। তাহলে জেনেটিক ডাইভার্সিটি কিন্তু সেইগুলোকে বলছি যেখানে আমার জিনের নাম্বারে কোনো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ জিন নাম্বার থাকা উচিত, জিনে ক্রোমোসোম নাম্বার থাকা উচিত 23 পেয়ার্স, 46টা, তার বদলে 47টা হয়ে গেল। বা এইভাবে জিনের নাম্বারের চেঞ্জের সাথে কিন্তু এই ডাইভার্সিটি যাচ্ছে। ইন কেস অফ স্পিসিস ডাইভার্সিটি, এখানে কিন্তু পার্টিকুলার এরিয়াতে বাঘ কটা আছে, শিয়াল কটা আছে। তাহলে স্পিসিস ডাইভার্সিটি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ স্পিসিস ইন পার্টিকুলার এরিয়া, একটা পার্টিকুলার এরিয়াতে ডিস্ট্রিবিউশন কিভাবে করা রয়েছে স্পিসিস। জেনেটিক ডাইভার্সিটি কিন্তু আ ট্রেট অফ দ্য স্পিসিস, অর্থাৎ স্পিসিসের একটা পার্টিকুলার ট্রেট, একটা বৈশিষ্ট্য, কোনো একটা পার্টিকুলার স্পিসিস অর্থাৎ প্রজাতির বৈশিষ্ট্য। কিন্তু স্পিসিস ডাইভার্সিটি কিন্তু ট্রেট অফ কমিউনিটি, একটা হোল কমিউনিটি যেটা অনেকগুলো স্পিসিস নিয়ে তৈরি, সেই হোল কমিউনিটির একটা বৈশিষ্ট্য স্পিসিস ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি প্রমোটস দ্য অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ আ পার্টিকুলার স্পিসিস ইন ডাইভার্স হ্যাবিটেট। অনেক সময় আমরা দেখি যেমন মানুষ বিভিন্ন লো টেম্পারেচার অঞ্চলেও যেমন থাকতে পারে, আছে, সেরকম হাই টেম্পারেচার জোনেও রয়েছে। তাহলে এই জেনেটিক ডাইভার্সিটির কারণেই কিন্তু যে কোনো স্পিসিস অ্যাডাপ্টেবল নেচারটাও গ্রো করতে পারে, অর্থাৎ যে কোনো পরিবেশের সাথে তাদেরকে নিয়ম মাফিক সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য তাদের এই ডাইভার্সিটি হয়ে থাকে। এবং এই বরঞ্চ আমি বলতে পারি ডাইভার্সিটির কারণেই কিন্তু এই ডিস্ট্রিবিউশন, এই অ্যাডাপ্টেবিলিটি কিন্তু এদের মধ্যে গ্রো করে, তাই এরা নেচারে টিকে থাকতে পারে বিভিন্ন পরিবেশে।
But species diversity promotes the biotic interaction and stability of the community. Species to species যেহেতু সম্পর্ক ইন কেস অফ স্পিসিস ডাইভার্সিটি, তাই এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে কিন্তু বায়োটিক ইন্টারাকশনের উপর। বায়োটিক ইন্টারাকশন, বাঘের সাথে শিয়ালের কীরকম সম্পর্ক, সেটা প্রে প্রেডেটর হতে পারে, কোনো সম্পর্ক মিউচুয়ালিস্টিক হতে পারে, অর্থাৎ দুজন দুজনের সাহায্যের মাধ্যমে রয়েছে। তো দিস ইজ কল্ড ডাইভার্সিটি। তা আরেকবার বলে দিচ্ছি, জেনেটিক ডাইভার্সিটি, চলো আমরা বড় করে দেখে নিই। জেনেটিক ডাইভার্সিটি রিফার্স টু দ্য ডাইভার্সিটি অফ জিন উইদিন আ স্পিসিস। একটা পার্টিকুলার স্পিসিসের প্রজাতির মধ্যে কোনো জিনের যদি চেঞ্জ হয় তখন তাকে আমরা জেনেটিক ডাইভার্সিটি বলছি। কিন্তু স্পিসিস ডাইভার্সিটি কিন্তু বিভিন্ন স্পিসিসের মধ্যে যে বহিরাকৃতি চেঞ্জ, অর্থাৎ স্পিসিস ডাইভার্সিটি রিফার্স টু দ্য ভাস্ট নাম্বার অফ ডিফারেন্ট স্পিসিস ইন আ পার্টিকুলার এরিয়া। আমি একটা পার্টিকুলার এরিয়াতে 2টো বাঘ, 3টে ভালুক, 4টে শিয়াল দেখছি, তাহলে এই ডাইভার্সিটি যে বিভিন্ন রকমের ছড়িয়ে রয়েছে একটা এরিয়ার মধ্যে, বিভিন্ন রকমের স্পিসিস দেখতে পাচ্ছি, বাঘও দেখতে পাচ্ছি, ভালুকও দেখতে পাচ্ছি, গন্ডার দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের স্পিসিস সাপোজ আমরা দেখতে পাচ্ছি, তখন এটাকে আমরা বলি স্পিসিস ডাইভার্সিটি। মানে কোনো একটা জঙ্গলের ডাইভার্সিটি মানে সেখানে কত প্রকারের স্পিসিস রয়েছে। যদি বেশি ভ্যারিয়েশন, প্রচুর রকমের স্পিসিস সেখানে দেখা যায়, অর্থাৎ বাঘ, ভালুক, শিয়াল, হরিণ সব দেখতে পাচ্ছি একটা জঙ্গলে, আর একটা জঙ্গলে দেখতে পাচ্ছি শুধুমাত্র বাঘ আর ভালুক, বা বাঘ আর হরিণ, তাহলে আমি বলবো যে প্রথম জঙ্গলে যেহেতু এতগুলো স্পিসিস দেখা গেছে, তার স্পিসিস ডাইভার্সিটি অনেক বেশি। বোঝা গেছে? আর জেনেটিক ডাইভার্সিটি পার্টিকুলার একটা যে কোনো স্পিসিসে, সেটা হতে পারে বাঘ, তাদের মধ্যে ইন্ডিভিজুয়ালের মধ্যে কোনো জেনেটিক চেঞ্জ দেখা গেছে। নেক্সট পয়েন্ট, রিলেটেড টু দ্য নাম্বার অফ জিন ইন আ পার্টিকুলার পপুলেশন। অর্থাৎ এটা পুরোপুরি নির্ভর করে আছে কোনো একটা পার্টিকুলার পপুলেশন অর্থাৎ একটা জনজাতি, একটা সমগ্র পপুলেশন, সমগ্র নাম্বার অফ স্পিসিসের মধ্যে বা সমগ্র স্পিসিস মানে ওই স্পিসিসের সমগ্র সংখ্যকের মধ্যে কিন্তু জিনের যে পরিবর্তন সেটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। কিন্তু স্পিসিস ডাইভার্সিটি রিলেটেড টু দ্য নাম্বার অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ স্পিসিস ইন এ পার্টিকুলার এরিয়া। অর্থাৎ একটা পার্টিকুলার এরিয়ায় কটা স্পিসিস রয়েছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যদি আমি দেখি বাঘ আছে 2টো, ভালুক আছে 3টে, তাহলে এটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। নাও জেনেটিক ডাইভার্সিটি কিন্তু স্পিসিসের একটা বৈশিষ্ট্য, পার্টিকুলার স্পিসিসের একটা বৈশিষ্ট্য, ট্রেট অফ দ্য স্পিসিস। বাট স্পিসিস ডাইভার্সিটি কিন্তু ট্রেট অফ দ্য কমিউনিটি, একটা কমিউনিটির বৈশিষ্ট্য। কমিউনিটি মানে একটা টোটাল কমিউনিটি, মানে অনেকগুলো স্পিসিস নিয়ে যে একটা, যেমন আমরা বলি একটা কমিউনিটি হল, একটা ফ্ল্যাটে যখন অনেক লোক থাকে তখন যখন সেটাকে কমিউনিটি মানে দল। তো যখন অনেক স্পিসিস একটা জায়গায় রয়েছে তাদের যে দল, সেটাই হচ্ছে ট্রেট অফ দ্য কমিউনিটি। জেনেটিক ডাইভার্সিটি প্রমোটস দ্য অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ আ পার্টিকুলার স্পিসিস। অর্থাৎ অ্যাডাপ্টেবিলিটি কিন্তু এই জেনেটিক ডাইভার্সিটির মাধ্যমে যে কোনো প্রজাতি গ্রহণ করতে পারছে, অর্থাৎ এই ডাইভার্সিটি হচ্ছে বলে সে বিভিন্ন রকম পরিবেশে অ্যাডাপ্টেবল মানে পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করে পরিবেশকে মানিয়ে নিতে পারছে। কিন্তু স্পিসিস ডাইভার্সিটি কিন্তু প্রমোট দ্য বায়োটিক ইন্টারাকশন অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য কমিউনিটি। বায়োটিক ইন্টারাকশন, একটা স্পিসিসের সাথে একটা স্পিসিসের কীরকম সম্পর্ক তার উপরে কিন্তু, অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য কমিউনিটি, এবং কমিউনিটি কি স্টেবল নাকি তার মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি, স্থায়ী, স্টেবল মানে স্থায়ী, নাকি তার মধ্যে ক্রমাগত চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তার উপর পুরো ডিপেন্ড করছে। তো এখন আসছি আমরা ইকোসিস্টেম ডাইভার্সিটির মধ্যে। The variety of ecosystem that are present in the biosphere. ইকোসিস্টেম মানে হচ্ছে বিভিন্ন রকম পরিবেশ যেটা বায়োস্ফিয়ার অর্থাৎ আর্থের বিভিন্ন জোন বা স্ফিয়ার মানে বিভিন্ন স্তর রয়েছে, তার মধ্যে যে অঞ্চলে সাধারণত জীব জগৎ প্রাণ রয়েছে সেই অঞ্চলটাকে আমরা বলে থাকি বায়োস্ফিয়ার। তো এই বায়োস্ফিয়ারে যে ভ্যারাইটি অফ ইকোসিস্টেম রয়েছে, ইকো বাস্তুতান্ত্রিক যে সিস্টেম, সেটা মানে হচ্ছে যে কোনো প্রাণী তার জীবনচক্র জলে কাটায়, কোনো প্রাণী তাদের জীবনচক্র এয়ারে কাটায়, কোনো প্রাণী তাদের জীবনচক্র কিন্তু স্থলে বা টেরেস্ট্রিয়াল কাটায়। তাহলে এই যে ভ্যারাইটি অফ ইকোসিস্টেম রয়েছে এবং তাদের মধ্যে যে জীবনগত পার্থক্য রয়েছে, অর্থাৎ যারা জলে থাকে তাদের এক ধরনের অ্যাডাপ্টেবিলিটি, এক ধরনের তাদের মধ্যে
বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। যারা স্থলে থাকে তাদের এক ধরনের বৈশিষ্ট্য, যারা বিভিন্ন ধরনের এয়ারে থাকে তাদের এক ধরনের বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। এই যে তাদের সিস্টেমের মধ্যে, ইকোসিস্টেমে বিভিন্ন থাকার জন্য তাদের মধ্যে যে ডিফারেন্স অফ ক্যারেক্টারিস্টিক্স তৈরি হয়েছে বা ডাইভার্সিটি, এটাকেই কিন্তু আমরা ইকোসিস্টেম ডাইভার্সিটি বলছি। অ্যান ইকোসিস্টেম ইজ মেড আপ অফ ইন্টারাক্টিং বায়োটিক অ্যান্ড দ্য আবায়োটিক ফ্যাক্টর। তাহলে ইকোসিস্টেম আমরা তাকেই বলি যেখানে একটা জীবজ এবং অজীবজ কিছু পদার্থের মধ্যে মেলবন্ধন ঘটে, অর্থাৎ আমরা মানুষ বা যে কোনো প্রজাতি কিন্তু ডিপেন্ড করে আছে পরিবেশের উপর। বিভিন্ন অজৈব পদার্থ যেগুলোর মধ্যে প্রাণ নেই, অর্থাৎ বায়ু, জল, তার উপর কিন্তু ডিপেন্ড করে রয়েছে আমাদের প্রত্যেকটা অ্যানিমাল, প্রত্যেকটা জীব। এই যে সম্পর্ক বায়োটিক এবং আবায়োটিকের মধ্যে, অর্থাৎ জীবজ এবং অজীবজ পদার্থের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ যখন ঝড় বৃষ্টি হচ্ছে তখন আমাদের জীবনধারায় চেঞ্জ আসছে। যখন একটা অঞ্চল যদি খুব উষ্ণতাযুক্ত হয়, আমরা আমাদের জীবনধারণের অ্যাডাপ্টেবিলিটি তার সাথে চেঞ্জ হচ্ছে সেই পরিবেশ মানিয়ে রাখার জন্য। তাহলে ইকোসিস্টেম ডাইভার্সিটি হচ্ছে অ্যাকচুয়াল যে ডাইভার্সিটিতে জীবজ এবং অজীবজ পদার্থের মধ্যে মেলবন্ধন রাখতে রাখতে তাদের মধ্যে যে ডাইভার্সিটি, যে পরিবর্তন দেখা যাচ্ছে। বায়োটিক এক্সাম্পল যেমন অ্যানিমাল, প্ল্যান্ট এক্সেট্রা, অ্যান্ড আবায়োটিক এক্সাম্পল কিন্তু টেম্পারেচার, ওয়াটার, এয়ার, উইন্ড, সয়েল। আমরা জানি কোন মাটিতে ভালো গাছ জন্মায়, তাহলে মাটি কিন্তু একটা অজৈব পদার্থ, অজীবজ পদার্থ, কিন্তু গাছ কিন্তু জীবজ পদার্থ, কিন্তু মাটির উপর ডিপেন্ড করছে গাছের বেঁচে থাকা। তাহলে এই জিনিসটাই হচ্ছে একটা ইকোসিস্টেম, যেখানে কিন্তু প্রত্যেকটা জৈব পদার্থ, অজৈব পদার্থ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ডাইভার্সিটি কিন্তু আমরা আরো 3টে ভাগে ভাগ করতে পারি: আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, গামা ডাইভার্সিটি। খুব সহজে মনে রাখার জন্য, আলফা or local diversity. Local diversity, so it is expresses the number of species within a given habitat. It is the most common way that diversity is employed. So alpha diversity means a local diversity. It actually expresses the number of species within a given habitat. Suppose there is a particular space. In this particular space, the diversity of species, how many species are present in a particular space, is called alpha diversity. It is the most common way the diversity is employed. তাহলে আলফা ডাইভার্সিটি বা লোকাল ডাইভার্সিটি কি? সেটা হচ্ছে একটা পার্টিকুলার জায়গায়, একটা নির্দিষ্ট রিজিয়নে বা একটা নির্দিষ্ট হ্যাবিটেটে কটা স্পিসিস রয়েছে তার সংখ্যা, অর্থাৎ এটাকে আমরা লোকাল ডাইভার্সিটি বলতে পারি। নেক্সট, বিটা ডাইভার্সিটি। Beta or turnover diversity expresses the differences of turnover in species from one habitat to another. তাহলে একটা হ্যাবিটেট এবং আরেকটা ইন বিটুইন ডাইভার্সিটি এটাকে বলা হয়, অর্থাৎ একটা হ্যাবিটেট এবং আরেকটা হ্যাবিটেটের মধ্যে যে স্পিসিস ডিফারেন্স, স্পিসিসের যে ডিফারেন্স হচ্ছে তাকেই বলছে বিটা ডাইভার্সিটি। অর্থাৎ বিটা ডাইভার্সিটি এক্সপ্রেসেস দ্য ডিফারেন্সেস সংখ্যাগত পরিবর্তন ইন স্পিসিসের মধ্যে ফ্রম ওয়ান হ্যাবিটেট টু অ্যানাদার। একটা হ্যাবিটেটে যদি 4টে স্পিসিস থাকে আর একটা হ্যাবিটেটে যে 3টে স্পিসিস থাকছে, তাহলে ইন বিটুইন ডাইভার্সিটি, অর্থাৎ এদের মধ্যে পার্থক্য কত? ওয়ান। সো ইন বিটুইন ডাইভার্সিটি অর্থাৎ যেটাদের ডিফারেন্সটাকে বোঝাচ্ছে। গামা ডাইভার্সিটি, দ্য টোটাল নাম্বার অফ স্পিসিস অবজার্ভড ইন অল হ্যাবিটেট উইদিন এ জিওগ্রাফিক্যাল এরিয়া। পুরো একটা টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া যদি দেখি, সেখানে যতগুলো স্পিসিস আমরা অবজার্ভ করতে পারছি, যতগুলো ইকোসিস্টেমে, তাকেই কিন্তু আমরা গামা ডাইভার্সিটি বলে থাকি। তো আবার দেখে নিই আমরা, আলফা ডাইভার্সিটি এক্সপ্রেসেস দ্য নাম্বার অফ স্পিসিস উইদিন আ গিভেন হ্যাবিটেট। ইট ইজ দ্য মোস্ট কমন ওয়ে দ্য ডাইভার্সিটি ইজ এমপ্লয়েড। আলফা ডাইভার্সিটি মিন্স local diversity. Beta or turnover diversity expresses the differences in species between two habitat or in species from one habitat to another habitat. And gamma diversity, total number of species observed in all habitat, all in a geological area. তাহলে আমরা ডাইভার্সিটিকে 3টে ভাগে ভাগ করলাম, আলফা, বিটা অ্যান্ড গামা। আলফা ডাইভার্সিটি যেখানে হচ্ছে নাম্বার অফ স্পিসিস কিন্তু একটা পার্টিকুলার এরিয়াতে কতগুলো নাম্বার অফ স্পিসিস থাকে। বিটা ডাইভার্সিটি, দ্য ডিফারেন্সেস অর টার্ন ওভার বিটুইন টু হ্যাবিটেট অফ আ স্পিসিস। অ্যান্ড গামা কিন্তু অল ওভার ডাইভার্সিটিকে বলা হচ্ছে। ওকে, নাও এই রিজিয়নটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবো। দিস ইজ আলফা ডাইভার্সিটি অফ আ কমিউনিটি। এটা একটা আলফা ডাইভার্সিটি, এটা একটা আলফা ডাইভার্সিটি।
species difference হচ্ছে beta diversity between communities and total diversity is called gamma diversity. আশা করি বুঝতে পেরেছো। এবং এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, beta diversity equals to gamma diversity or by alpha diversity. beta diversity সমান gamma diversity ভাগ alpha diversity, অর্থাৎ total diversity ভাগ alpha diversity, particular area diversity. তো নাও এখন আসছি আমরা বায়োডাইভার্সিটি লস। এই বায়োডাইভার্সিটি কিভাবে লস হচ্ছে, কেন এই বায়োডাইভার্সিটি লস হচ্ছে, তার রিজনগুলো কি কি, কিভাবেই বা হচ্ছে। প্রাইমারি ড্রাইভার যারা মূল এটার জন্য দায়ী, ফার্স্ট হ্যাবিটেট লস, থিনিং, ফ্র্যাগমেন্টিং or outright destruction of an ecosystem's plant, soil, hydrologic and nutrient resources. থিনিং অর্থাৎ ক্রমাগত ক্রমশ কমে আসছে। ফ্র্যাগমেন্টিং খণ্ড খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে। or outright destruction of an ecosystem plant, কোনো আউটরাইট ডিস্ট্রাকশন, বাইরের কোনো আঘাতের জন্য ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংস হচ্ছে ইকোসিস্টেমে, টোটাল ইকোসিস্টেমের প্ল্যান্ট, উদ্ভিদ, সয়েল মাটি অ্যান্ড হাইড্রোলজিক জলাভূমি অ্যান্ড নিউট্রিয়েন্ট রিসোর্সেস এবং পুষ্টিগত গুরুত্ব নষ্ট হচ্ছে। তাহলে হ্যাবিটেট লস কিন্তু মেইনলি যে কারণগুলোতে হচ্ছে থিনিং, ফ্র্যাগমেন্টিং or outright destruction of an ecosystem's plant, soil, hydrologic and nutrient resources. রিসোর্স যেহেতু কমে যাচ্ছে, জলাভূমি বা প্ল্যান্ট, সয়েল, মৃত্তিকা কমে যাওয়ার জন্য হ্যাবিটেট লস হচ্ছে। হ্যাবিটেট অর্থাৎ যে জায়গায় একটা প্লেস অফ আ অ্যাড্রেস অফ পার্টিকুলার স্পিসিস, তাকেই হ্যাবিটেট বলে। হ্যাবিটেট হচ্ছে একটা পার্টিকুলার স্পিসিসের অবস্থান। ইনভেসিভ স্পিসিস, any non-native species that significantly modifies or disrupt the ecosystem it colonizes. Invasive মানে আগত কিছু স্পিসিস, প্রজাতি যেটা আঞ্চলিক নয়, এরকম নন নেটিভ অর্থাৎ নেটিভ নয়, আঞ্চলিক নয়, এরকম কিছু স্পিসিসের জন্য কিন্তু ডিসরাপ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে ইকোসিস্টেম। একটা কারণ হতে পারে ওভার এক্সপ্লয়টেশন, process of harvesting too many aquatic or terrestrial animals which depletes the stock of home species while driving others to extinction. Over exploitation অর্থাৎ বেশি পরিমাণে চাষ, সেটা মৎস্য চাষ হতে পারে, কোনো অ্যানিমালকে চাষ করা হতে পারে, which deplete যেটা কিন্তু নষ্ট করে দিচ্ছে স্টক অফ সাম স্পিসিস while driving other to, এটার জন্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছু কিছু স্পিসিস কিন্তু এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ পৃথিবী থেকে চিরকালের মতো বিদায় নিচ্ছে। পলিউশন, অ্যাডিশন অফ এনি সাবস্টেন্স অর এনি ফর্ম অফ এনার্জি টু দ্য এনভায়রনমেন্ট অ্যাট আ রেট ফাস্টার দ্যান ইট ক্যান বি রেন্ডার্ড হার্মলেস। পলিউশন অর্থাৎ কিছু সাবস্টেন্সের ব্যবহার এবং শক্তির অকাল প্রয়োজনীয়তার জন্য আমরা কিন্তু ক্রমাগত এনভায়রনমেন্টের দ্রুততার সাথে কিন্তু আমি পলিউট করে চলেছি, অর্থাৎ দূষণ করে চলেছি। অ্যান্ড লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ ক্লাইমেট চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ গ্লোবাল ওয়ার্মিং। যেহেতু দূষণ বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। মডিফিকেশন অফ আর্থস ক্লাইমেট অ্যাসোসিয়েটেড উইথ রাইজিং লেভেল অফ গ্রিন হাউস গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার ওভার দ্য পাস্ট ওয়ান অফ 2 centuries। তো কয়েক শতক ধরে যেটা চলে আসছে গ্রিন হাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস, যারা কিনা সূর্য থেকে আসা তাপশক্তিকে বাধা দিচ্ছে, তাপশক্তিকে ধরে রাখছে পৃথিবীর বুকে, কিন্তু তাকে ফিরে যেতে দিচ্ছে না, যার ফলে ধীরে ধীরে এই গ্যাসের পরিমাণ বাড়ার সাথে সাথে পরিবেশ কিন্তু উত্তপ্ত হচ্ছে এবং তার ফলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং দেখা দিচ্ছে, অর্থাৎ সমগ্র পৃথিবী কিন্তু গরমে তেতে যাচ্ছে এবং তার ফলে কিন্তু বরফ গলে যাচ্ছে। এবং এই ইনফ্লুয়েন্স কিন্তু হিউম্যান পপুলেশন গ্রোথ, ইনক্রিজিং কনজামশন, রিডিউসড রিসোর্স এফিসিয়েন্সি, এটা মেনলি কিন্তু হচ্ছে হিউম্যানের পপুলেশন বেড়ে যাওয়ার জন্য, ইনক্রিজিং কনজামশন, অনেক মানুষ সেটাকে শোষণ করছে, অনেক মানুষ বা অনেক প্রজাতি যেহেতু পপুলেশন বেড়ে যাচ্ছে সেহেতু কিন্তু এই বিভিন্ন কাজে আমাদের দরকার পড়ে যাচ্ছে, গাছপালা, ইনভেসিভ স্পিসিস আমরা আনছি, ওভার এক্সপ্লয়টেশন করছি, পলিউশন বাড়ছে, সবই কিন্তু ইনক্রিজিং কনজামশন। অ্যান্ড রিডিউসড রিসোর্স এফিসিয়েন্সি অর্থাৎ
রিসোর্স এফিসিয়েন্সি কমে যাচ্ছে, যেটা আমাদের খাদ্য উৎসস্থল সেটা কিন্তু কমে যাচ্ছে, যার ফলে বায়োডাইভার্সিটি লস হয়ে চলেছে। নাও বায়োডাইভার্সিটিকে আমরা কনজারভেশন কিন্তু কিছু প্রসেসে করতে পারি। একটাকে আমরা বলছি ইন সিটু কনজারভেশন। যদি ইন কথার মানে কি মধ্যে, আর এক্স কথার মানে এক্সিট বাইরে। ইন সিটু কনজারভেশন মানে নিজস্ব পরিবেশে আমি কাউকে কনজার্ভ করছি, অর্থাৎ তার মধ্যে ভাগ রয়েছে দেখো, ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, যার আবার দুটো ভাগ টেরেস্ট্রিয়াল, মেরিন। ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান, স্যাংচুয়ারি অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কিন্তু আবার স্থল এবং জল দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, ইন সিটু কনজারভেশন বলছে। আর এক্স সিটু মানে যেটা ন্যাচারাল পরিবেশের থেকে বাইরে, অর্থাৎ দেখো গাছ, দেখো ইন সিটু মানে যেমন ধরো পশু পাখি তারা মুক্ত জঙ্গলে ঘুরে বেড়ায়, তাই জন্য তাদের যে কনজার্ভ করার জন্য সেটা যদি ইন সিটু প্রসেসে করা হয় তাহলে তাকে ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি বা বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু তাদের রাখতে হবে। কিন্তু যদি সেটা এক্স সিটু কনজারভেশন হতো, অর্থাৎ নিজস্ব পরিবেশের বাইরে, যেমন সিড ব্যাংক, বীজকে সংরক্ষণ করে রেখে পরে সেই বীজ থেকে আবার গাছ তৈরি করার প্রসেস, ফিল্ড জিন ব্যাংক, ক্রায়ো প্রিজার্ভেশন, ক্রায়ো সংরক্ষণ, খুব কম টেম্পারেচারে কিন্তু কিছু সংরক্ষণ করে জিন বা কিছু পরিমাণ সংরক্ষণ করে রাখা কিন্তু হয় সিড ব্যাংক, জিন ব্যাংক এবং ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমে। এছাড়াও এক্স সিটু কনজারভেশনের মধ্যে বটানিক্যাল গার্ডেন, জুলজিক্যাল গার্ডেন, অ্যাকোরিয়াম, অ্যারোবাটা, হোম গার্ডেন, স্যাক্রেড প্ল্যান্ট কিন্তু এখানে রাখা হচ্ছে, অর্থাৎ এদেরকে বাইরের পরিবেশে, অর্থাৎ পশু পাখি কিন্তু মুক্তভাবে ঘুরে বেড়ায়, তাদেরকে কিন্তু আমরা কোথাও বেঁধে রাখি না বা কোথাও রেস্ট্রিক্টেড প্লেসের মধ্যে কিন্তু একা একা রাখি না, যে কোনো একটা স্পিসিসকে আলাদা করে, কিন্তু আমরা চিড়িয়াখানা বা জুতে কিন্তু দেখি আলাদা করে রাখা হচ্ছে, হয়তো ওটা হচ্ছে এক্স সিটু। তাহলে ইন সিটু কনজারভেশন বুঝতে পারলে যে নিজস্ব পরিবেশের মধ্যে তাকে সংরক্ষণ করা হচ্ছে, এক্স সিটু কনজারভেশন নিজস্ব পরিবেশ থেকে বাইরে বেরিয়ে এসে তাকে সংরক্ষণ করা হচ্ছে। এবং সেটা কি কি হতে পারে, ইন সিটু কিন্তু ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান, স্যাংচুয়ারি অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, তার মধ্যে স্থল হতে পারে, জল হতে পারে, টেরেস্ট্রিয়াল অ্যান্ড মেরাইন। এক্স সিটু কনজারভেশন সিড ব্যাংক, ফিল্ড জিন ব্যাংক, ক্রায়ো প্রিজার্ভেশন, botanical garden, zoological park, aquarium, aeroberta, home garden or sacred plant. This is the biodiversity conservation. Now herbarium. Herbarium is a storehouse of collected plant specimens that are dried, pressed and preserved on sheet. Herbarium এর মাধ্যমে কিছু স্টোর করে রাখা হয় কিছু প্ল্যান্ট স্পেসিমেনকে, যেটাকে আমরা পরবর্তীকালে রিসার্চের কাজে লাগাতে পারি এবং রিসার্চ স্পেসিমেন হিসেবে আমি তাকে ইউজ করতে পারি বা তাকে প্রমাণ হিসেবে দেখাতে পারি, তাকে আমরা বলি হারবেরিয়াম। এই হারবেরিয়াম তৈরি করার কিন্তু বিভিন্ন কৌশল আছে। প্রথমে প্ল্যান্টটাকে ড্রাইড অর্থাৎ শুকনো করে নেওয়া হয়, তারপরে তাকে প্রেসড করা হয় পাতার সাথে এবং সেটাকে কিছুদিন রেখে দেওয়া হয় এবং তারপর সেটা কিন্তু শুকিয়ে যায়, কালারটা ড্রাই হয়ে যায়, কালারটা কিন্তু তখন আর সবুজ থাকে না, এবং এইভাবে কিন্তু হারবেরিয়ামে সংরক্ষণ করে রাখা যায় প্ল্যান্ট স্পিসিস। তো চলো ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু দ্বীপ উদ্যান, হ্যাবিটেট ফর পার্টিকুলার ওয়াইল্ড অ্যানিমাল স্পিসিস। ন্যাশনাল পার্কে কিন্তু বিভিন্ন রকম স্পিসিস থাকা সত্ত্বেও একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে, যেমন তাডোবা ন্যাশনাল ফরেস্ট ফর ন্যাশনাল পার্ক ফর টাইগার রিজার্ভ, তো টাইগার থাকবে তার মধ্যে প্রধান, কিন্তু বাদবাকি অ্যানিমেলও কিন্তু থাকবে, কিন্তু আমার যে ইস্যুটাকে আমার মাথায় নেওয়া হয় যে কোনো একটা পার্টিকুলার ইস্যুতে। জেনারেল স্যাংচুয়ারি জেনারেল স্পিসিস ওরিয়েন্টেড সাচ এস সাইট্রাস, পিচার প্ল্যান্ট এক্সেট্রা। স্যাংচুয়ারিতে কিন্তু বিভিন্ন রকমের জেনারেল স্পিসিস নিয়ে থাকে। অ্যান্ড বায়োস্ফিয়ার টোটালি অল ফর্ম অফ লাইফ সেখানে রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু টোটাল ফর্ম অফ লাইফ, অর্থাৎ সেখানে কিন্তু ওয়াইল্ড অ্যানিমেলও রয়েছে, সাধারণ অ্যানিমেলও রয়েছে এবং মানুষেরও বাস রয়েছে। Second, in India, most common average size is 100 to 500 square kilometer, about 40% cases, and 500 to 1000 square kilometer. The general size range is 0.04 to 3162 square kilometer. So national park in India te kintu almost
কমন অ্যাভারেজ সাইজ হচ্ছে 100 থেকে 500 স্কোয়ার কিলোমিটার সাইজ নিয়ে রয়েছে। কিছু কিছু এরিয়া কিন্তু 500 থেকে 1000 স্কোয়ার কিলোমিটার নিয়ে কিন্তু জুড়ে রয়েছে। স্যাংচুয়ারি কিন্তু অ্যাকচুয়াল সাইজ কিন্তু সেখানে মাত্র 0.61 টু 7818 স্কোয়ার কিলোমিটার নিয়ে রয়েছে। ওখানে কিন্তু 100 থেকে আমরা ন্যাশনাল পার্কে কিন্তু 100 থেকে 500 বা 500 থেকে 1000 দেখেছিলাম। এখানেও অনেকটা তাই রকমই 500 থেকে 1000 স্কোয়ারের মতো। বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু 5660 5670 স্কোয়ার কিলোমিটার নিয়ে এরিয়া নিয়ে রয়েছে। বাউন্ডারি ফিক্সড বাই লেজিসলেশন, অর্থাৎ এখানে কিন্তু একদম লিগালি বাউন্ডারি করে দিয়েছে এবং সেখানে কিন্তু সবাই সচরাচর দিতে পারে না। বাউন্ডারি আর নট স্যাক্রোস্যাঙ্ক্ট, বাউন্ডারি এখানে একটু লুজ, এখানেও কিন্তু বাউন্ডারি ফিক্সড বাই লেজিসলেশন, আইন করে বাউন্ডারি করা হয়েছে। 4. Except the buffer zone, no biotic interference, অর্থাৎ এখানে বাফার জোন ছাড়া কোর এরিয়াতে কিন্তু কোনো রকমের একটা, যে কোনো ফরেস্টের কিন্তু দুটো এরিয়া থাকে, কোর এরিয়া অ্যান্ড বাফার এরিয়া। কোর এরিয়া যেখানে ওয়াইল্ড অ্যানিমেলরা থাকে, বাফার যেখানে হিউম্যানরা বিচরণ করতে পারে। তো বাফার এরিয়া ছাড়া কিন্তু ন্যাশনাল পার্কে কোর এরিয়া যাওয়া বারণ। লিমিটেড বায়োটিক ইনফারেন্স, এখানেও স্যাংচুয়ারিতেও তাই অভয়ারণ্যতেও কিন্তু বায়োটিক বা মানুষের হস্তক্ষেপকে নিষিদ্ধ করা হয়েছে। এক্সেপ্ট দ্য বাফার জোন নো বায়োটিক, এখানেও তাই বাফার জোন ছাড়া কিন্তু বায়োটিক ইনফারেন্সকে টলারেট করা হয় না। ট্যুরিজম পারমিসেবল, ন্যাশনাল পার্কে ট্যুরিজম করা যেতে পারে, স্যাংচুয়ারিতেও পারমিসেবল, বায়োস্ফিয়ার রিজার্ভে নট পারমিসেবল। রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ল্যাকিং, এখানে কিন্তু রিসার্চ বা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট করা যাবে না ন্যাশনাল পার্কে, স্যাংচুয়ারিতেও করা যাবে না, কিন্তু করা যাবে বায়োস্ফিয়ার রিজার্ভে ম্যানেজড। সো ফার নো অ্যাটেনশন টু জিন পুল অ্যান্ড কনজারভেশন, এখানে কিন্তু জিন পুল সংরক্ষণের ব্যাপারে কোনো মাথা ব্যথা করা হয় না। সো ফার নো সাচ অ্যাটেনশন, এখানেও করা হয় না, কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু অ্যাটেনশন করা হয়। সো আমরা দেখলাম ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি এবং বায়োস্ফিয়ার রিজার্ভে কিছু ডিফারেন্সেস। ন্যাশনাল পার্ক হ্যাবিটেট ফর ওয়াইল্ড অ্যানিমাল স্পিসিস, অর্থাৎ কিছু পার্টিকুলার ওয়াইল্ড স্পিসিসকে মাথায় রেখে একে আলাদা করে সংরক্ষিত করা হয়। স্যাংচুয়ারি যেটা জেনারেলি স্পিসিস ওরিয়েন্টেড, জেনারেল স্পিসিস যেখানে বিভিন্ন রকমের স্পিসিস ছড়িয়ে থাকে। বায়োস্ফিয়ার সেখানে কিন্তু পুরো ইকোসিস্টেমকেই সংরক্ষণ করে রাখা হয়। ন্যাশনাল পার্কের এরিয়া প্রায় 100 থেকে 500 স্কোয়ার কিলোমিটার, 100 to 500 স্কোয়ার কিলোমিটার এরিয়া or 500 to 1000 square. Sanctuary 0.61 to 7818 square kilometer or 100 square kilometer or 500 to 1000 square kilometer area. Biosphere reserve কিন্তু 5670 square kilometer area. National park কিন্তু boundary fixed by legislation. Sanctuary boundaries are not sacrosanct. Biosphere reserve fixed by legislation. আইন ভাবে কিন্তু দুটোতেই ব্যবহার নিষিদ্ধ এবং রেস্ট্রিক্টেড। এক্সেপ্ট দ্য বাফার জোন নো বায়োটিক ইনফারেন্স, ন্যাশনাল পার্কে কিন্তু কোনো বায়োটিক ইনফারেন্স দেখা যায় না। স্যাংচুয়ারি দিকে কিন্তু বায়োটিক ইনফারেন্স দেখা যায়, সেখানেও দেখা যায় না, কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু দেখতে পাওয়া যায়। রিসার্চও করা যায় না, ট্যুরিজম করা যায় ন্যাশনাল পার্কে, কিন্তু রিসার্চ করা যায় না। ন্যাশনাল পার্কে রিসার্চ করা যায় না। রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ল্যাকিং, স্যাংচুয়ারিতেও কিন্তু ল্যাকিং, বাট বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু ম্যানেজ। So far no attention to gene pool and conservation, কোনো attention এখানে দেওয়া হয় না। So far no such attention এখানেও স্যাংচুয়ারিতেও হয় না, বাট বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু সংরক্ষণের দিকে নজর দেওয়া হয়। Then biodiversity hotspot. Biodiversity hotspot is a biogeographic region that is both a significant reservoir of biodiversity and is threatened with destruction. বায়োডাইভার্সিটি হটস্পট মানে একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গা যেখানে প্রচুর রকমের ডাইভার্সিটি দেখা যায়, কিন্তু সেটা কিন্তু থ্রেটেন্ড, অর্থাৎ সেটা কিন্তু প্রায় বিলুপ্তির পথে। এবং একটা রিজিয়নে প্রচুর রকমের স্পিসিস দেখা যায় এবং বেশিরভাগই থাকে এন্ডেমিক স্পিসিস, অর্থাৎ সেই আঞ্চলিক স্পিসিস, যার ফলে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক স্পিসিস চিরতরে বিলীন হয়ে যাবে। The term biodiversity hotspot refers to 25 biologically rich areas around the world that have lost at least 70% of the original habitat.
সেই সমস্ত এরিয়া যেটা প্রায় একসময় প্রচুর জায়গায় ছড়িয়ে ছিল, কিন্তু এখন 70% লস্ট হয়ে গেছে, মাত্র 30% রয়েছে, এবং আমাদের উচিত কনজারভেশনের মাধ্যমে সেটাকে সংরক্ষণ করে রাখা। বায়োডাইভার্সিটি হটস্পটের ক্রাইটেরিয়া কি? ইট মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1,500 vascular plant as endemics. It must have a high percentage of plant life for nowhere else in a planet. A hotspot, in other words, is irrepressible. It must have 30% or less of its original natural value vegetation. In other words, it must be threatened. So, criteria biodiversity hotspot হতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? ফার্স্ট অফ অল, এই ক্রাইটেরিয়া এখানে প্রায় 1500 সংখ্যক ভাস্কুলার অর্থাৎ জাইলেম ফ্লোয়েম যুক্ত প্ল্যান্ট কিন্তু থাকতে হবে, যেগুলো এন্ডেমিক অর্থাৎ ওই জাতীয় আঞ্চলিক, এবং সেখানে প্রায় 30% লস হয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু এখন থ্রেটেন্ড, মানে আমাদের ভীষণই মাত্র 70% লস হয়ে গেছে বলে 30% বা তার কম এখন রয়েছে বলে সেখানে আমাদের নজর দিতে হবে। Over 50% of the world plant species and 42% of all terrestrial vertebrate species are endemic to the 35 biodiversity hotspot. Over 50% of the world's plant species and 42% of all terrestrial vertebrate species এই এরিয়াতে কিন্তু 50% প্ল্যান্ট স্পিসিস এবং 42% টেরেস্ট্রিয়াল অর্থাৎ স্থলজ ভার্টিব্রেট স্পিসিস কিন্তু দেখতে পাওয়া যায় টোটাল 35 বায়োডাইভার্সিটি হটস্পটে। কিন্তু বর্তমানে টোটাল বায়োডাইভার্সিটি হটস্পট ইন দ্য আর 36। তাহলে বায়োডাইভার্সিটি হটস্পট ভেরি ইম্পর্টেন্ট টপিক। বায়োডাইভার্সিটি হটস্পট মানে একটা কিছু স্পিসিস প্রচুর পরিমাণে ছিল, তার জায়গাটা কমতে কমতে এখন 30% গিয়ে দাঁড়িয়েছে, এবং একটা নির্দিষ্ট জায়গায় প্রচুর ভ্যারাইটি অফ ডাইভার্সিটি রয়েছে। এই রকম জায়গাগুলোকে আমরা বায়োডাইভার্সিটি হটস্পট বলি, এবং এই জায়গাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। এবং আমাদের এখানে প্রায় বায়োডাইভার্সিটি হটস্পট হওয়ার প্রধান কারণ 1500টা ভাস্কুলার প্ল্যান্ট থাকতে হবে। ভাস্কুলার অর্থাৎ জাইলেম ফ্লোয়েম যুক্ত যে প্ল্যান্ট, যেখানে কলা যুক্ত প্ল্যান্ট থাকতে হবে। প্ল্যান্ট মানে উদ্ভিদ, অর্থাৎ যেগুলো এন্ডেমিক অর্থাৎ সেই আঞ্চলিক, ওই জাতীয় আঞ্চলিক, এবং যেখানে 30% অলরেডি তাদের নিজস্ব ভেজিটেশন নষ্ট হয়ে গেছে, এখন এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এখন কিন্তু এরা থ্রেটেন্ড অর্থাৎ এরা কিন্তু অশনি সংকেত যুক্ত। Over 50% of the world plant species and 42% of the terrestrial vertebrate species are endemic to this 35 biodiversity hotspot. এখানে কিন্তু প্রায় 50% প্ল্যান্ট স্পিসিস এবং 42% টেরেস্ট্রিয়াল স্থলজ স্পিসিস কিন্তু এন্ডেমিক অর্থাৎ স্থানীয়। কিন্তু বর্তমানে দেখা গেছে 36 বায়োডাইভার্সিটি হটস্পটের সন্ধান পাওয়া গেছে ইন অল ওভার দ্য আর্থ। ইন্ডিয়াতে বায়োডাইভার্সিটি হটস্পট কটা আছে আমরা দেখি। দেখো, এক হচ্ছে হিমালয় ইনক্লুডস দ্য এন্টায়ার ইন্ডিয়ান হিমালয়ান রিজিয়ন। তিবেত, নেপাল, ভুটান, চায়না, মায়ানমার এই সমস্তটাকে নিয়ে হিমালয়ান রিজিয়ন। ইন্দো বার্মা includes central northeastern India except Assam and Andaman group of island, and Myanmar, Thailand, Vietnam, Laos, Cambodia and southern China. Sundaland includes Nicobar group of island and Indonesia, Malaysia, Singapore, Brunei, Philippines. Western Ghat and Sri Lanka includes entire Western Ghat and it attached with Sri Lanka. So আমাদের যদি বায়োডাইভার্সিটি হটস্পট ইন্ডিয়াতে কটা মনে রাখবে, 4টে আছে। হিমালয়া, ইন্দো বার্মা, সুন্দাল্যান্ড, ওয়েস্টার্ন ঘাট। হিমালয়া, ইন্দো বার্মা, সুন্দাল্যান্ড, ওয়েস্টার্ন ঘাট। হিমালয়া যেটা হিমালয়ান রিজিয়ন নিয়ে তৈরি, এবং তার কিছু অংশ কিন্তু পাকিস্তান, নেপাল, ভুটান, তিব্বতের সাথে মিশে রয়েছে। ইন্দো বার্মা ইনক্লুডস নর্থ ইস্টার্ন উত্তর পূর্ব অংশ ভারতের, আসাম আর আন্দামান বাদ দিয়ে বাকি অংশটা, এবং সেটা কিন্তু যুক্ত আছে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া অ্যান্ড সাউদার্ন চায়নার সাথে। সুন্দাল্যান্ড কিন্তু নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড নিয়ে যুক্ত, এখানে কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বার্নেই অ্যান্ড ফিলিপিন্সের সাথে যুক্ত। ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা, ওয়েস্টার্ন ঘাট কিন্তু ইস্ট শ্রীলঙ্কার সাথে যুক্ত। এবং দিস ইজ দ্য রিজিয়ন অফ বায়োডাইভার্সিটি হটস্পট region তোমরা দেখতে পাচ্ছ। This is Indian map and the Himalaya, this is region Indo Burma, Western Ghat and this is Sundaland.
So this is the map, and you can see that orange means Himalaya region, blue means Indo-Burma region, green means Western Ghat, and red means Sundaland. Okay, Himalaya, Indo-Burma region, Western Ghat, and Sundaland. Okay, so these are the biodiversity hotspots in our country. So today's topic was the first topic and very important topic আজকে আমরা আলোচনা করলাম। একবার তোমরা জাস্ট চোখ বুলিয়ে নাও। Diversity in the living world, genetic diversity, species diversity, ecosystem diversity, alpha beta gamma diversity, তাদের পজিশন, বায়োডাইভার্সিটি লস এর কারণ, কনজারভেশন, ন্যাশনাল পার্ক অ্যান্ড তাদের ডিফারেন্স, হটস্পট ইন ইন্ডিয়া। সো হোম স্টাডি 24/7 পেজে সবাইকে স্বাগত। আমরা টপিক 3 নিয়ে চলে আসবো কিছুক্ষণের মধ্যেই, কিছুদিনের মধ্যেই। তো টপিক 2তে তোমরা খুব ভালো করে পড়ো এবং নিজের প্রিপারেশনের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।